ভারতে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান আসে হ্যারোড ডোমার মডেলের উপর বেস করে। এতে টার্গেট রাখা হয় 2.1%। কিন্তু এই হ্যারোড ডোমার এটা কি বা কারা, এই মডেলটাই বা কি, এই যে 2.1% টার্গেটের কথা বললাম, এটা কিসের টার্গেট? 5 ইয়ার্স প্ল্যান সম্পর্কে এইরকম আরো অনেক কিছু আছে যেগুলো বেশিরভাগ ছেলেমেয়েই জানে না। তো ইকোনমিক্সের আজকের ভিডিওতে 5 ইয়ার্স প্ল্যান সম্পর্কে তো বলবোই, তার সাথে সাথে এই বিষয়গুলো খুব সহজেই বুঝিয়ে দেবো। প্রথমে প্রত্যেক 5 ইয়ার্স প্ল্যানের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেটা কভার করব, তারপর এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় আসবো। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 থেকে 1956। যেমনটা বললাম যে এই প্ল্যানটা হ্যারোড ডোমার মডেলের উপর বেস করে। এখানে টার্গেট ছিল 2.1%, কিন্তু অ্যাচিভ হয়ে যায় 3.6%। এতে মেইন ফোকাস রাখা হয় এগ্রিকালচার আর ইরিগেশন অর্থাৎ কৃষিকাজ আর জলসেচের উপর। এই প্ল্যানের মধ্যেই 1952 খ্রিস্টাব্দে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এনডিসি আর সিডিপি অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই দুটো জিনিস তৈরি করা হয়। এর পাশাপাশি 1955 খ্রিস্টাব্দে গিয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর ন্যাশনালাইজেশন হয়ে গিয়ে নতুন নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই হচ্ছে ওভারঅল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের বিষয়বস্তু। এবার আমরা ডিটেলসে আসি। প্রথমেই বললাম হ্যারোড ডোমার। তো এই হ্যারোড ডোমারটা কি? দুজন অর্থনীতিবিদ ছিলেন। ইংল্যান্ডের অর্থনীতিবিদ ছিলেন স্যার রয় হ্যারড, আর আমেরিকার একজন অর্থনীতিবিদ ছিলেন এভসি ডোমার। এই দুজন মিলে ইকোনমিক্সের একটা কনসেপ্ট দিয়েছিলেন দেশের অর্থনৈতিক অবস্থা কিভাবে আরো উন্নত করা যায় তার উপর। এই দুজনের একটা কনসেপ্ট ছিল যে কোনো একজন ব্যক্তি যে ইনকাম করছে সে তার ইনকামকে দুই ভাবে ব্যবহার করে। একটা অংশ সে খরচ করে অর্থাৎ উপভোগ করে, আর ইনকামের আর একটা অংশ সেভিংস অর্থাৎ পরবর্তীকালে খরচের জন্য রেখে দেয়। এখন তার যদি ইনকাম বাড়ে সেক্ষেত্রে সে তার খরচের পরিমাণ সেম রেখে তার সেভিংস এর পরিমাণ বাড়িয়ে দেয়। হ্যারোড আর ডোমার এই দুজনে মিলে একটা থিওরি দেয় যে কোনো ব্যক্তির ইনকাম যদি বাড়ে সেক্ষেত্রে ওই ব্যক্তি তার সেভিংস এর পরিমাণ বাড়িয়ে দেবে। এখন ওই ব্যক্তি তার যদি সেভিংস বাড়ে সে ওই সেভিংস এর পরিমাণটা সেটাকে আরো বৃদ্ধি করার জন্য কোথাও না কোথাও ইনভেস্ট করে দেবে। অর্থাৎ সেভিংস বাড়লে তার ইনভেস্টমেন্ট বাড়বে, আর ইনভেস্টমেন্ট বাড়লে দেশের ক্যাপিটাল স্টকের পরিমাণও বেড়ে যাবে। এখন ক্যাপিটাল স্টক বাড়লে দেশের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটবে অর্থাৎ ইকোনমিক্যালি গ্রোথ হবে। এবার 1951 সালের সময় দাঁড়িয়ে আমি যদি দেখি, সবে সবে ভারত স্বাধীন হয়েছে 1947 খ্রিস্টাব্দে। ফলে এই সময় ভারতের অর্থনৈতিক অবস্থা উন্নত হওয়াটা খুবই প্রয়োজন। এখন অর্থনৈতিক অবস্থা উন্নতি করার জন্য আমাকে কিছু না কিছু পরিকল্পনা তো করতেই হবে। সেই অবস্থায় হ্যারোড ও ডোমারের দেওয়া ওই কনসেপ্টটার উপর বেস করে 1951 সালে ফিউচার প্ল্যানিং করা হয়। এই জন্যই বলা হয় যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে হ্যারোড ডোমার মডেল ইউজ হয়। এবার এই হ্যারোড ডোমার মডেল অনুযায়ী সেভিংস এর উপর জোর দেওয়ার কথা বলা হয়। তাহলে এই সেভিংস কাদের সেভিংস এর উপর জোর দেওয়া হবে? তখনকার সময়ের হিসাবে ভারত ছিল কৃষিভিত্তিক দেশ। ফলে কৃষিতে যাতে আরো বেশি পরিমাণে ইনকাম হয়, তার ফলে যাতে কৃষিতে যারা ইনভলভ রয়েছে তাদের আরো বেশি করে সেভিংস হয়, তার উপর ভিত্তি করেই এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান তৈরি করা হয়। আর এর জন্যই এই প্ল্যানে এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়। এগ্রিকালচার ভালো হবে যদি জলসেচ ভালো হয়। এই জন্য এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে দুটো টার্গেট ছিল, এগ্রিকালচার আর ইরিগেশন, এই দুটোকে আরো বেশি বেটার করা। এবারে আসি এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের ব্যাপারে। ভারতের অবস্থান যদি দেখি, এর এক একটা স্টেটে এক এক রকমের জলবায়ু এবং প্রত্যেকটা স্টেটেরই আলাদা আলাদা জিওগ্রাফি। ফলে প্রত্যেক স্টেটে চাষবাসের পরিমাণও আলাদা হয়। এবার এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান অনুযায়ী পুরো দেশের কৃষিকাজের জন্য যদি কোনো নিয়ম আনা হয়, সেই নিয়ম সমস্ত রাজ্যে একই রকম ভাবে প্রয়োগ নাও হতে পারে। এই জন্যই কৃষিকাজ নিয়ে এই প্ল্যানিং এ প্রত্যেক স্টেটের পার্টিসিপেশনটা খুব দরকার ছিল। আর এই জন্যই দেশের প্রত্যেক স্টেটের সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রীদের নিয়ে তার সাথে প্রধানমন্ত্রী ও প্ল্যানিং কমিশনের মেম্বাররা এরা সবাই একসাথে থেকে নতুন একটা কাউন্সিল তৈরি করেন বা কমিটি তৈরি করেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা তৈরি হয় 1952 খ্রিস্টাব্দের 6 আগস্ট। এই কাউন্সিলে যেহেতু দেশের সমস্ত স্টেটের মুখ্যমন্ত্রীরা ছিলেন, ফলে দেশের কোথায় কৃষিকাজে কেমন পলিসি আনতে হবে সেই বিষয়ে তারাও তাদের মতামত দেন। এবার এই কাউন্সিলে যখন বিভিন্ন পরিকল্পনা হয় তখন একটা ব্যাপার উঠে আসে যে গ্রামের লোকজন একটা নির্দিষ্ট এরিয়ার ভেতর থাকে অর্থাৎ একটা কমিউনিটির ভেতর থাকে। এখন আমার টার্গেট যেহেতু কৃষিকাজে আরো বেশি উন্নতি করা, ফলে ওই যে কমিউনিটি, গ্রামের লোকজনদের নিয়ে যে কমিউনিটি, সেই কমিউনিটিকে আরো বেশি উন্নত করতে হবে অর্থাৎ ডেভেলপ করতে হবে। আর ওই কমিটি ডেভেলপ করার জন্য আমার বিভিন্ন স্কিম নিয়ে আসতে হবে। আর এই ভিত্তিতেই ওই 1952 সালেই নতুন একটা প্রোগ্রাম চালু হয়, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি।
এবার আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি তাহলে বুঝতে পারবো যে মহাত্মা গান্ধীর ফার্স্ট প্রায়োরিটি ছিল গ্রামের বিকাশ করা, আর সেই জন্যই এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা লঞ্চ করা হয় গান্ধীজির জন্মদিনে, অর্থাৎ 1952 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। এবার প্রথম পরিকল্পনাতে কৃষিকাজের উপর জোর দেওয়া হয়েছে, তাই বলে তো এরকম না যে অন্য কোনো দিকে খেয়াল করব না। এই সময় ভারতে রাষ্ট্রীয় কোনো ব্যাংক ছিল না, এই জন্যই 1955 খ্রিস্টাব্দে ভারতে যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল সেটাকেই জাতীয়করণ করা হয় বা ন্যাশনালাইজ করা হয় এবং নতুন নাম দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো বলা যায় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফরমেশন 1955 খ্রিস্টাব্দে। এবার ওই যে বললাম টার্গেট ছিল 2.1%, এটা কিসের টার্গেট? এটা ছিল জিডিপি টার্গেট। কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটছে কিনা সেটা দেখার জন্য সব থেকে কমন প্যারামিটার হলো ওই দেশের জিডিপি। কোনো একটা দেশের জিডিপি বাড়ছে তার মানে আমি বলতে পারি যে ওই দেশের ইকোনমিক্যালি গ্রোথ হচ্ছে। ফলে 1951 সালে একটা জিডিপি টার্গেট নেওয়া হয় 2.1%। মানে বলা হয় যে 51 সালে ভারতের যা জিডিপি আছে 56 সালে যেন এই জিডিপিটা 2.1% বেড়ে যায়। কিন্তু এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান খুবই সাকসেসফুল ছিল, তার জন্য জিডিপির গ্রোথ রেটটা চলে আসে 3.6%, অর্থাৎ 2.1% বৃদ্ধির জায়গায় 3.6% জিডিপি বেড়ে যায়। এরপরে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এই প্ল্যানের যে মডেল ছিল সেটা হলো নেহেরু মহলানবিশ মডেল। এই প্ল্যানে হেভি ইন্ডাস্ট্রির ওপর জোর দেওয়া হয়, জিডিপি টার্গেট রাখা হয় এখানে 4.5%। বড় বড় ইন্ডাস্ট্রি তৈরির জন্য বিদেশ থেকে লোন নেওয়ার কনসেপ্ট চালু হয় এই সময় থেকেই। এই সময়ে ভারতে বড় বড় 3টে স্টিল প্ল্যান্ট তৈরি হয়, দুর্গাপুর, রাউরকেল্লা আর ভিলাই। 1956 খ্রিস্টাব্দে নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আনা হয়, এলআইসির এস্টাবলিশমেন্ট হয়। এবার এইগুলো সম্পর্কে ডিটেলসে আসি। প্রথম পরিকল্পনা অনুযায়ী ভারতের কৃষিকাজ উন্নত করার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়। এখন সময় যেতে যেতে দেখা যায় যে শুধুমাত্র কৃষির উপর নির্ভর করে থাকলে হবে না, দেশকে আরো তাড়াতাড়ি উন্নত করার জন্য দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনতে হবে। যে কোনো ইকোনমির 3টে সেক্টর থাকে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি বা ম্যানুফ্যাকচারিং সেক্টর আর টার্সিয়ারি বা সার্ভিস সেক্টর। কোনো একটা দেশ এই 3টে সেক্টরে যদি শক্তপোক্ত না হয় তাহলে তার অর্থনৈতিক অবস্থা খুব বেশি শক্ত হবে না। এখন প্রথম পরিকল্পনা অনুযায়ী এই প্রাইমারি সেক্টর তো উন্নত করে দেওয়া হলো, তারপর সেকেন্ডারি সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টর এটা উন্নত করার জন্যই পরবর্তী পরিকল্পনা হয়। এবার এই মহলানবিশ সম্পর্কে একটু বলি। ভারতের একজন সায়েন্টিস্ট ও স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তাকে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্সও বলা হয়। 1931 খ্রিস্টাব্দে তিনি কলকাতাতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তৈরি করেছিলেন। মহলানবিশ একটি কনসেপ্ট দিয়েছিলেন যে দেশের ইকোনমিক গ্রোথের জন্য হেভি ইন্ডাস্ট্রিতে বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করতে হবে। কোনো একটা হেভি ইন্ডাস্ট্রিতে যত বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট হবে তত ওই ইন্ডাস্ট্রিটা আরো বেশি বড় হয়ে উঠবে। আর যখন কোনো একটা ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে যাবে তখন তার সাথে সাথে ছোট ছোট প্রচুর ইন্ডাস্ট্রি খুলে যাবে, আর ছোট ছোট প্রচুর ইন্ডাস্ট্রি খুলে গেলে সেখানে এমপ্লয়মেন্টও বেড়ে যাবে, এমপ্লয়মেন্ট বেড়ে গেলে দেশের ইনকাম বাড়বে, ইনকাম বাড়লে দেশের ইকোনমিক গ্রোথ অটোমেটিক্যালি হয়ে যাবে। তো ইন্ডাস্ট্রিতে ডেভেলপমেন্ট করার জন্য এই সেকেন্ড প্ল্যানে মহলানবিশের ওই কনসেপ্টটাই ব্যবহার করা হয়। এই জন্যই বলা হয় যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের যে মডেল সেটা হলো মহলানবিশ মডেল। এখন এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, এই জন্য এই মডেলটাকে নেহেরু মহলানবিশ মডেলও বলা হয়। এবার যেমনটা বললাম যে এই প্ল্যান অনুযায়ী দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা ভাবা হয়। এখন খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অনেক বড় ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে পুঁজি বা ক্যাপিটালের প্রয়োজন। সেই সময়ের হিসাবে ভারতের যে সমস্ত উদ্যোগপতিরা ছিল তাদের কাছে এত পরিমাণ অর্থ বা ক্যাপিটাল ছিল না, ফলে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে লোন নেওয়ার কথা ভাবা হয় এবং বলা হয় যে সেই সময় থেকেই হেভি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য ইন্টারন্যাশনাল মার্কেট থেকে লোন নেওয়া চালু হয়। এবার হেভি ইন্ডাস্ট্রি বলতে স্টিল প্ল্যান্ট ওপেন করার কথা বলা হয়, কিন্তু হেভি আকারের স্টিল প্ল্যান্ট খুলতে গেলে ওই রকম টেকনোলজি ভারতের কাছে ছিল না। ফলে বিদেশি টেকনোলজির মাধ্যমে ভারতে 3 জায়গায় 3টে স্টিল প্ল্যান্ট খোলা হয়, দুর্গাপুর, রাউরকেল্লা আর ভিলাই। পশ্চিমবঙ্গের এইখানে হলো দুর্গাপুর, উড়িষ্যার এইখানে হলো রাউরকেল্লা আর ছত্তিশগড়ে ভিলাই। এই 3 জায়গায় 3টে স্টিল প্ল্যান্ট খোলা হয় বিদেশের সাথে কোঅপারেশন করে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট খোলা হয় ইংল্যান্ডের সাথে কোঅপারেশনে, রাউরকেল্লা জার্মানির সাথে, আর ভিলাই স্টিল প্ল্যান্ট রাশিয়া অর্থাৎ ইউএসএসআর এর সাথে কোঅপারেশন করে চালু করা হয়। তো মেইন তো এই 3টে আসে, এছাড়া পুরো ভারত জুড়ে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরির উপর জোর দেওয়া হয় এবং এই ইন্ডাস্ট্রির জন্য নতুন নিয়ম কানুন আনা হয় যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি। 1956 খ্রিস্টাব্দে আনা হয়। নতুন এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুযায়ী
ইন্ডাস্ট্রিকে তিনটে ক্যাটাগরিতে ভেঙে দেওয়া হয়, যেগুলোকে বলা হতো শিডিউল। বিভিন্ন ক্যাটাগরির ইন্ডাস্ট্রির ওপর বিভিন্ন রকম নিয়ম প্রয়োগ হতো, অর্থাৎ বিভিন্ন শিডিউলের ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন রকম নিয়ম প্রয়োগ হতো। যেমন শিডিউল এ ইন্ডাস্ট্রি সেগুলোই ছিল যেগুলো পুরোপুরি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। শিডিউল বি তে যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল, এখানে মেইনলি 12টা ইন্ডাস্ট্রি ছিল। শিডিউল বি তে যে 12টা ইন্ডাস্ট্রি ছিল সেগুলো ছিল পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, অর্থাৎ ওই সমস্ত ইন্ডাস্ট্রিতে সরকার এবং প্রাইভেট কোম্পানি এই দুজনের ডিসিশনের উপর কাজ করবে। আর শিডিউল সি তে যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল সেগুলো হলো প্রাইভেট ইন্ডাস্ট্রি। এই তিন রকমের ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুযায়ী আলাদা আলাদা নিয়ম লাগু ছিল। এছাড়া এই নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুযায়ী বলা হয় যে ইন্ডাস্ট্রিরা দুই রকমের প্রোডাক্ট তৈরি করবে, ক্যাপিটাল গুডস আর কনজিউমার গুডস। মানে ইন্ডাস্ট্রি কেমন টাইপের প্রোডাক্ট তৈরি করছে সেই হিসাবে ইন্ডাস্ট্রিকে দুটো সেক্টরে ভেঙে দেওয়া হয়। কিছু ইন্ডাস্ট্রি ছিল যারা ক্যাপিটাল গুডস তৈরি করে, সেই সমস্ত কোম্পানিকে ফেলা হতো কে সেক্টরের ভেতর। আর কিছু ইন্ডাস্ট্রি ছিল যেগুলো কনজিউমার গুডস অর্থাৎ মানুষের ব্যবহারের জন্য জিনিসপত্র তৈরি করত, সেই সমস্ত ইন্ডাস্ট্রিকে বলা হতো সি সেক্টর ইন্ডাস্ট্রি। এবার আগের প্ল্যানে যেরকম দেখলাম যে মানুষের সেভিংস এর উপর জোর দেওয়ার কথা বলা হয়, মানুষ সেভিংস যখন করে সেই সেভিংস এর অ্যামাউন্টটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। ইনভেস্টমেন্টের পাশাপাশি কোনো একজন ব্যক্তি জীবন বীমা অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স করে রাখে। এবার লাইফ ইন্স্যুরেন্সের জন্য সরকারি কোনো সংস্থা ছিল না। ভারতের ভেতর বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট সংস্থা ছিল যারা মানুষের লাইফ ইন্স্যুরেন্স করে দিত। যেমন কলকাতাতে ছিল ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বোম্বেতে ছিল বোম্বে মিউচুয়াল লাইফ অ্যাসিউরেন্স কোম্পানি। এখন সরকারিভাবে নতুন একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি খোলা হয় এবং নাম দেওয়া হয় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া অর্থাৎ LIC ইন্ডিয়া। এবং ভারতে যে সমস্ত প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি ছিল তাদেরকে ন্যাশনালাইজ বা জাতীয়করণ করে দেওয়া হয় আর ওই LIC ইন্ডিয়ার আন্ডারে নিয়ে নেওয়া হয়। এবার যেমনটা বললাম যে এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে জিডিপি টার্গেট নেওয়া হয় 4.5%, কিন্তু এই পুরোটা অ্যাচিভ হয়নি, একটু কম অ্যাচিভ হয়েছিল। 1956 থেকে 61 এই 5 বছরে জিডিপি ইনক্রিজ হয় 4.2%। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল, এই জন্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটাকে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানও বলা হয়। আবার ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়েছিল, এই জন্য ফার্স্ট প্ল্যানটাকে এগ্রিকালচার প্ল্যানও বলা হয়। তো ফার্স্ট আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা হলো। এরপরে বলি থার্ড 5 ইয়ার প্ল্যান।